রাত্রিকে যখন আমি প্রথম বিয়ে করি তখন আমার মনে অন্য কারো বসবাস। বিয়ের পরে এমন একদিন কিংবা এক রাতও যায়নি যে আমি আমার প্রথম প্রেমিকাকে মিস করিনি। বারান্দায় দাঁড়িয়ে আমি রাতের পর রাত সিগারেট জ্বালিয়ে ঠোঁট পুড়িয়েছি শুধুমাত্র আমার প্রেমিকাকে পাইনি বলে। সবটা জেনেও রাত্রি কখনোই অভিযোগ করেনি, বরং এসব ব্যাপারেও যে রাত্রির খারাপ লাগা থাকতে পারে সে ব্যাপারে আমি বেমালুম ভুলে যেতাম। রাত্রির সাথে আমার বিয়েটা হয়েছে পারিবারিকভাবে। বলা বাহুল্য, আমাকে প্রচন্ড মানসিক চাপে ফেলে রাত্রির সাথে আমার বিয়েটা করানো হয়েছিল। অঞ্জনা আমার প্রথম প্রেমিকা, আমার প্রথম ভালোবাসা। আমাদের প্রেমটা বেশ লম্বা সময়ের ছিল। অঞ্জনার সাথে আমার প্রেমটা শুরু হয়েছিল কলেজ জীবনে। কলেজের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একদিন তাকে দেখি। মেয়েটার হাসি দেখে আমি চমকে গিয়েছিলাম। কোনো মানুষের হাসি যে এতটাও সুন্দর হতে পারে এটা আমার ধারণারও বাইরে ছিল। ও হাসলে পুরো বাচ্চাদের মতো লাগে। ওর সেই হাসিটাই আমার জীবনে প্রথমবারের মতো হৃদস্পন্দন থামিয়ে দিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য। আমাদের প্রেমটা একদম সাধারণভাবে শুরু হয়েছিল। ক্লাস শেষে গলির মোড় অব্দি হেঁটে আসা, ক্লাসের নোট শেয়ার করা, লাইব্রেরির কোণে বসে বসে গল্প করা, বাসা থেকে টিফিন এনে সেটা শেয়ার করা, প্রতিদিন কিছু না কিছু রান্না করে এনে সেটা নিজের হাতে আমাকে খাইয়ে দেওয়া, এগুলোই ছিল আমাদের নিত্যদিনের রুটিন। ধীরে ধীরে ওর প্রতি আমার সাধারণ আকর্ষণ থেকে গভীর প্রেম শুরু হয়। অঞ্জনা মেয়েটা সাধারণের মধ্যেও অসাধারণ ছিল। দীর্ঘ 7 বছরের রিলেশনশিপে সে আমার কাছে একটা সুতোও চায়নি। না মানে থাকে না মেয়েদের কত রকমের বায়না, কিন্তু ওর সেরকম কিছুই ছিল না। সে শুধু আমার কাছে চাইতো আমি যেন প্রতিবারই টপ করি, কলেজে আমার চাইতে ভালো মার্কস আর যেন কেউ না পায়। সে আমাকে বলতো, অভ্র আমি তোমার কাঁধেই মাথা রেখে মরতে চাই। আমাদের রিলেশনশিপের 7টা বছরে সে আমার কাছে ফুল আর চকলেট ছাড়া আর কিচ্ছু চায়নি। আমি যখন তাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইতাম তখনই সে রাগারাগি করতো। এ যুগে এরকম মেয়ে ভাবা যায়? হ্যাঁ, এরকমই ছিল আমার অঞ্জনা। আর আমি কি চাইতাম জানেন? তাকে নিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ বানাতে। একটা সময় পরে আমাদের দুজনের স্বপ্ন একই পথে হাঁটতে লাগলো। অঞ্জনা আমাকে বারবার জিজ্ঞেস করতো, আচ্ছা অভ্র আমরা বিয়ে করছি কবে? আমি হেসে জবাব দিতাম, চাকরি পেলেই বিয়েটা করব, আমাকে একটু সময় দাও। সে আমায় বিশ্বাস করত, অদ্ভুতভাবে বিশ্বাস করত। অঞ্জনার চোখে তখন আমি ছিলাম ভবিষ্যৎ, আর সে ছিল আমার নিশ্চিত সঙ্গী। আমরা দুজনে মিলে কত শত প্ল্যান করতাম। 8 বছর এমন ভাবে কেটে যায় যেন প্রেম সেদিন শুরু হয়েছে। কিন্তু প্রেম যতই গভীর হয় পারিবারিক চাপ ততই বৃদ্ধি পায়। আমি বেকার থাকার কারণে অঞ্জনা প্রচন্ড পরিমাণে পারিবারিকভাবে চাপের মুখে থাকতো। তার পরিবারের লোকেরা বলতো, কি জানি বাপু, ছেলে কবে চাকরি পাবে আর কবে তোকে বিয়ে করবে। ও না হয় ছেলে মানুষ, বয়স নিয়ে কোনো চিন্তা নেই, তাই বলে তোকেও কি এসব মানায়? তুই হচ্ছিস মেয়ে মানুষ। মেয়ে মানুষের যদি সময় মতো বিয়ে না হয় তাহলে তার কপালে বড় দুঃখই আছে। এখনই বিয়ে না করলে পরে কিন্তু সমস্যা হবে। অঞ্জনা আমাকে প্রতিদিন এসে এগুলো বলতো, আর আমি মাথা নিচু করে সবটা শুনতাম। অঞ্জনা আমাকে ভরসা দিত, তুমি ছাড়া আমি জীবনেও কাউকে বিয়ে করবো না। বললেই হলো, দেখবা তুমি চাকরি পেলে সব ঠিক হয়ে যাবে। তার বিশ্বাসটাই আমাকে বাঁচিয়ে রাখতো প্রতিদিন। কিন্তু সময় যতই যাচ্ছিল সেই বিশ্বাসের তলায় জমা হচ্ছিল ভয়, কষ্ট, চাপ আর অসহায়ত্ব। ভাগ্যের কি নির্মম পরিহাস। আমার কেন জানি একটা চাকরিও হচ্ছিল না। সবই ঠিক থাকতো, কিন্তু ভাইবাতে গিয়ে সব গোলমাল পাকিয়ে যেত। চাকরি না পাওয়ার লজ্জার কারণে আমি অঞ্জনার চোখের দিকে তাকাতেও ভয় পেতাম। লোকজনের কথা শুনলেও অঞ্জনা তার ভেতরের ভয়টা আমাকে কখনো বুঝতে দিত না, কিন্তু তার চোখের কোণের অস্থিরতা আমি ঠিকই টের পেতাম। শেষবার যখন অঞ্জনা আমাকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে বিয়ে করছো কবে? ব্যর্থ প্রেমিকের মতো তাকে বলেছিলাম, আর একটু অপেক্ষা করো, শীঘ্রই হবে। সেই শীঘ্রই শব্দটাই আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো। একদিন হঠাৎ করেই কল পেলাম অঞ্জনার ছোট বোনের থেকে। অঞ্জনার ছোট বোন কাপা কাপা গলায় বলে উঠলো, ভাইয়া আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে ছেলেপক্ষ আংটি পরিয়ে গেছে। বিয়ের কথা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়লো। প্রায় 8 ঘন্টা চুপ থাকার পরে অঞ্জনাকে ফোন দিলাম। সে শুধুই বলেছিল, আমি চাইলেও কিছু করতে পারলাম না। আমার বাবা মানবে না অব্র, তুমি বলেছিলে সময় লাগবে। আমি দীর্ঘ 8টা বছর তোমাকে সময় দিয়েছিলাম, আমি আর পারছি না অব্র, তুমি প্লিজ এই সম্পর্কটা থেকে আমাকে মুক্তি দাও। আমার বিশ্বাস তুমি আমার চেয়ে ভালো কাউকে পেয়ে যাবে। আমাকে ক্ষমা করে দিও অব্র, আর নিজের যত্ন নিও। এই বলে প্রচন্ড কান্না করতে করতে সে ফোনটা রেখে দিল। আমার পৃথিবীটা এক মুহূর্তে 2 খণ্ডে বিভক্ত হয়ে গেল। সে ফোন রেখে দেওয়ার পরে আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কেউ যেন হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়েছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করলো। প্রচন্ড চিৎকার করে কান্না করছিলাম। বাসায় সেদিন আম্মুরা ছিল না। ফাঁকা বাসায় প্রচন্ড চিৎকার করে কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম। 8 বছরের প্রেম, 8 বছরের স্বপ্ন, আর 8 বছরের প্রতিশ্রুতি, সবকিছুই যেন এক নিমেষেই চোখের সামনে তছনছ হয়ে গেল। প্রায় 20 মিনিট পরে আমার হুঁশ ফিরেছিল। হুঁশ ফেরার পরে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। দোকানে গেলাম, 1 প্যাকেট সিগারেট নিলাম। জীবনে এর আগে কখনোই ধূমপান করিনি, সেদিনই প্রথম। আমার অঞ্জনা ধূমপান ভীষণ অপছন্দ করত, অথচ আজ তারই বিরহে আজ প্রথম ধূমপান করছি। বাসায় ফিরে জানালার সামনে দাঁড়িয়ে একটার পর একটা টান দিচ্ছিলাম। ধোঁয়া উঠছিল, আমার ভেতরটা জ্বলছিল।
কিন্তু তারপরও বুকের ভেতরের ব্যথাটা একটুর জন্য কমছিল না। অঞ্জনার মুখটা সামনে ভেসে উঠছিল বারবার, ওর হাসি, ওর রাগ, ওর অভিমান, ওর স্বপ্ন, ওর দুটো চোখ, ওর চুল, সবকিছুই যেন একসাথে এসে তীরের মতো বিচ্ছিল। আমার এখনো মনে পড়ে সেই রাতে আমি 10টা ঘুমের ওষুধ একসাথে খেয়েছিলাম। মরে যেতে চাইলাম কিনা জানি না, তবে তখন মনে হচ্ছিল মরণটাই যেন আমার একমাত্র মুক্তি। 2 দিন পরে চোখ খুলেছিলাম মায়ের কান্নার শব্দে। মায়ের দুটো হাত ঠান্ডা হয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। ঘরের মধ্যে পরিবারের সকলের উপস্থিতি টের পেলাম। আমার মা আমার মাথায় হাত রেখে বলেছিলেন, বাবারে তুই মরে গেলে আমি বাঁচবো কি করে? আমাদের যে তুই ছাড়া আর কেউই নেই, এভাবে নিজেকে শেষ করে দিস না বাবা। মায়ের সেই কথাটা আজও আমার কানে বাজে। মায়ের কান্না আমাকে প্রথমবার ভাবতে বাধ্য করেছিল, আমার জীবনের অধিকার কি শুধু আমার? অঞ্জনা তখন আমার জীবনের অতীত হয়ে গেছে, কিন্তু তাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। 8টা বছরের স্মৃতি আমি এক নিমেষে কিভাবে ভুলে যাব? প্রায় 3টা মাসের মতো আমি এলোমেলো অবস্থায় ছিলাম। খাওয়া দাওয়া, গোসল, নামাজ, পড়াশোনা কিংবা বন্ধু বান্ধব সবকিছু বাদ দিয়ে আমি শুধু বিছানার এক কোণায় পড়ে থাকতাম। সকলের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেললাম, আর সুযোগ পেলেই বাথরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে প্রচন্ড কান্না করতাম। বেঁচে থাকতেও আমি হয়ে গেলাম এক মৃত লাশ। মাঝে মধ্যে ফোন আনলক করে আমাদের পুরনো ছবিগুলো ঘাটতাম, কখনো কখনো ওর নাম্বার ডায়াল করে আবার মুছে ফেলতাম। অঞ্জনার বিয়ের পরে আমি নিজেকে আর খুঁজে পাইনি। তখন আমি ছিলাম শুধুমাত্র একটা দেহ, ভেতরে কোনো প্রাণ নেই। আমার হাসি, আমার আনন্দ, স্বপ্ন, ভবিষ্যৎ সবকিছু অঞ্জনার বিয়ের দিনটাতেই মাটি চাপা হয়ে গিয়েছিল। সমাজের সবার কাছে আমি ছিলাম বেকার, অযোগ্য আর একটা ব্যর্থ প্রেমিক, কিন্তু আমার কাছে আমি ছিলাম একটা অপূর্ণ গল্পের মৃত নায়ক। এক রাতে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আমি সিগারেট খাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে মায়ের গলা শুনতে পাই। মা আমার কাছে এলো। মা আমার সার্টিফিকেটে ভরা ফাইলটা নিজের হাতে নিয়ে আসলেন, আর চোখের পানি ফেলে সেটা শাড়ির আঁচল দিয়ে মুছছিলেন। মা আমাকে বললেন, বাবারে নতুন করে জীবনটা আবার শুরু কর। যে তোকে সাগরে ভাসিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে, তার জন্য জীবনটা এইভাবে ধ্বংস করে দিস না বাবা। তার সমস্ত স্মৃতি নিজের হাতে মুছে ফেল। মোবাইলের সিম কার্ডটা নিজের হাতে জানালা দিয়ে ফেলে দে। তুই যদি সত্যি মাকে ভালোবেসে থাকিস, এই মানুষটাকে একটু হলেও সম্মান করে থাকিস, তাহলে আমার বিশ্বাস তুই আমার প্রতিটি কথা শুনবি। হ্যাঁ রে বাবা, আবার নতুন করে জীবনটা শুরু কর। এভাবে তো আর চলবে না। মায়ের এই কথাগুলো শুনে আমি আবার নতুন করে সবকিছু শুরু করার সিদ্ধান্ত নেই। শুরু করি বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করা, একের পর এক ইন্টারভিউ দিই। অবশেষে খুব ছোট একটা চাকরি পেয়েও যাই। মাসিক বেতন মাত্র 20,000 টাকা। অঙ্কটা যদিও খুব কম, কিন্তু আমার বেকারত্বের তকমা মুছতে এটা যথেষ্ট ছিল। একদিন বাবা মা টেবিলে বসে আলোচনা করছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব ছেলেকে বিয়ে দিতে হবে, কারণ ছেলে যতদিন বিয়ে না করেছে সে যতই চাকরি পাক আর যাই করুক, এই অভিশাপ থেকে তাকে বের করে আনা সম্ভব নয়। একদিন মা আমাকে বলা নেই কওয়া নেই আমাকে প্রচন্ড জবরদস্তি করে দাওয়াত খাওয়ার কথা বলে এক জায়গায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে বুঝলাম মা আমাকে কোণে দেখতে নিয়ে গেছে। সাথে ছিল বাবা আর আমার দুটো বোন। সেখানে যাবার পরে দেখলাম বসার ঘরে লোকজন বসে আছে, চা নাস্তা সহ বিভিন্ন আইটেম নিয়ে এলো, আর সেখানে বিয়ের কথাবার্তা চলতে লাগলো। মেয়েকে ডেকে নিয়ে আসা হলো, কিন্তু মেয়েটার দিকে আমি যে একটাবারের জন্য চোখ তুলে তাকাবো সেই শক্তি কিংবা ইচ্ছা কোনোটাই আমার ছিল না। মা আমার কানে কানে এসে বললেন, বাবারে আমাকে বেজ্জতি করিস না, তোরা ওই ঘরে যা, গিয়ে একটু আলাদা করে কথা বল। আমাদের দুজনকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হলো। এরপর বাকিরা চলে গেল। মেয়েটা এসে বসলো আমার সামনে। প্রথমবার মুখ তুলতেই দেখলাম মেয়েটা খুব মিষ্টি করে হাসছে। যদিও হাসিটা খুব মিষ্টি ছিল, কিন্তু তারপরও আমি তখনও অঞ্জনার কথাই ভেবে যাচ্ছিলাম। আমার অঞ্জনাটাও এভাবেই হাসতো। রাত্রির সেই মিষ্টি হাসি আমার মন গলাতে পারেনি। আমি তাকে খুব ঠান্ডা গলায় বলে উঠলাম, আমি অন্য কাউকে ভালোবাসি। রাত্রির হাসিটা কোথায় যেন মিলিয়ে গেল। আমি আবারও বললাম, ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু তাতে কি? ওকে আমি চিরকাল ভালোবাসবো। ওকে ভুলে যাওয়া আমার পক্ষে জীবনে সম্ভব না। এ কথা শোনার পরে যে কোনো মেয়ে এখান থেকে উঠে চলে যেত অথবা অপমান করত, কিন্তু রাত্রি এই দুটোর একটাও করেনি, শুধুমাত্র মাথা নিচু করে রইল। আমি তাকে বললাম, আমাকে বিয়ে করলে আপনি আপনার স্ত্রীর অধিকার থেকে চিরকাল বঞ্চিত থেকে যাবেন। রাত্রি সেখান থেকে চলে যায়। ভেবেছিলাম সে বসার ঘরে গিয়ে স্পষ্ট করে বলে দেবে যে এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু না, সে আমার ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিল। আমাকে অবাক করে দিয়ে সে বিয়েতে রাজি হয়ে গেল। সে রাতে আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। আমি, মা, বাবা, আমার ছোট 2টা বোন মিথিলা, ঈশিতা, আমাদের এই 5 জনের পরিবার। একটা বোন পরে ক্লাস 9-এ আর একটা বোন ইন্টারে। আমার বাবা খুবই কম কথা বলেন। তিনি চান সংসারে শান্তি থাকুক। কে কাকে ভালোবাসলো, কাকে ভুললো, এসব নিয়ে তিনি বিন্দু মাত্র মাথা ঘামান না। সারা জীবন খুব কষ্ট করে তিনি আমাদের মানুষ করে গেছেন। বাবার পেনশনের টাকা দিয়ে এই সংসারটা চলছে। আমার মা অত্যন্ত ভালো মানুষ এবং আবেগপ্রবণ একটা মহিলা। তিনি রাত্রিকে এমন ভাবে গ্রহণ করেছিলেন যেন বহু দিনের চেনা মেয়ে।
বিয়ের আগেই মা বলেছিলেন, বাবা রাত্রি অনেক ভদ্র একটা মেয়ে, ও তোকে অনেক সুখে রাখবে, দেখিস তুই ওকে কষ্ট দিস না যেন। কত স্বপ্ন আর আশা নিয়ে মেয়েটে বাড়িতে আসছে, তুই ওকে সুখে রাখিস। আমি সুখ দেওয়ার অবস্থায় ছিলাম না, এটা মা খুব ভালো করেই জানতেন। তবুও মায়ের অগাধ বিশ্বাস ছিল যে রাত্রি নামের মেয়েটি তার ছেলের জীবনে স্ত্রী হয়ে এসে তার ছেলের জীবনটাকেই বদলে দেবে। আমার বোন মিথিলা খুবই ম্যাচিউর। সে প্রথম দিনই রাত্রিকে দেখে বলেছিল, ভাবি ভাইয়া কিন্তু অনেক রাগী, প্লিজ কখনোই ভাইয়ার কথায় মন খারাপ করবা না। ভাইয়া রাগী হলেও মানুষটা কিন্তু খুবই ভালো, একবার যদি ভাইয়ার মন জয় করতে পারো তাহলে বুঝতেই পারছো। মিথিলার কথায় রাত্রি হেসেছিল। আমাদের বিয়েটা খুবই ছোট পরিসরে হয়ে যায়, জমকালো আয়োজন, সাজসজ্জা, অনুষ্ঠান কিছুই হয়নি। বিয়ের দিন আমি অফিস থেকে ছুটি পর্যন্ত নিইনি। অফিস থেকে সরাসরি আমি রাত্রিদের বাসায় চলে যাই। পাঞ্জাবি ছাড়া অফিসের ঘরমাক্ত শার্ট প্যান্ট নিয়েই আমি বিয়েতে বসে পড়ি। রাত্রি আমাকে দেখে কিছুই বলল না, তবে দেখে মনে হলো যে রাত্রির পরিবার কিছুটা আশাহত হয়েছে। বিয়ের দিন নতুন বর এভাবে উপস্থিত হবে সেটা তারা স্বপ্নেও ভাবেনি। তারা সবাই মিলে চেষ্টা করেছে আমাকে বোঝাতে, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটুট রইলাম। রাত্রি তাদেরকে বুঝিয়ে চুপ করায়। ওই দিন আমাদের বিয়েটা হয়ে গেল। যন্ত্র মানবের মতো আমি রাত্রিকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলাম। বাসায় ফেরার পরে বাবা আমার সাথে প্রচন্ড রাগারাগি করছিলেন। বিয়ের দিন আমার এমন খামখেয়ালি ব্যাপার তার মোটেই ভালো লাগেনি। যাই হোক, রুমে ঢুকে দেখি রাত্রি মাথা নিচু করে ঘোমটা দিয়ে বিছানোর উপরে বসে আছে। পুরোটা খাটই ফুল দিয়ে সাজানো হয়েছে। এ নিশ্চয়ই মিথিলার কাজ। আমার কেমন যেন প্রচন্ড অস্থির অস্থির লাগছিল। যেই খাটে আমি অঞ্জনাকে সারাটা জীবন কল্পনা করে এসেছি, সেই খাটে অন্য মেয়েকে আমি কিছুতেই মানতে পারছি না। একটা সিগারেট হাতে করে বারান্দায় চলে গেলাম। রাতের হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু আমার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আর বারবার অঞ্জনার কণ্ঠ আমার কানে বাজছিল, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না অভ্র। আমি চোখ বন্ধ করতেই তার হাসি মাখা মুখটা ভেসে উঠল। মনে হচ্ছিল আমি বিয়ে করে তার সাথে প্রতারণা করলাম। রাত 2টার দিকে রুমে ঢুকলাম। ঢুকার পরে দেখি রাত্রি ঘুমিয়ে পড়েছে। আমি আলো নিভিয়ে দিলাম, বিছানার অপর প্রান্তে গিয়ে শুয়ে পড়লাম। বিয়ের পরদিন থেকে শুরু হয় আমার প্রতি রাত্রির যত্ন। রাত্রি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে টেবিলে রাখতো। আমি খেয়ে দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতাম। রাতের বেলায় বাসায় ফিরে দেখি আমার জন্য রাত্রি না খেয়ে বসে আছে, অথচ বাকিরা গভীর ঘুমে বিভোর। আমি ইচ্ছে করেই দেরি করে বাসায় ফিরতাম। মানুষ এতটা অদ্ভুত কিভাবে হতে পারে? এই বিষয়টা নিয়ে রাত্রি আজ পর্যন্ত আমার সাথে কোনো রকমের অভিযোগ তোলেনি। উল্টো হাসি মুখে সবসময় খাবার গরম করে খেতে দেয়। কয়েকদিনের মধ্যেই সংসারের ছন্দটা এরকম হয়ে গেল যে আমি অফিস করি, বাসায় এসে খাবার খাই আর বারান্দায় গিয়ে সিগারেট টানি। রাত্রি চুপচাপ নিজের বিছানায় পড়ে থাকে। দিন গড়িয়ে মাস যায়, কিন্তু আমাদের দুজনের মধ্যকার সম্পর্কের কোনো অগ্রগতি হয় না। স্বামী হিসেবে মেয়েটাকে আমি প্রচন্ড অবহেলা করি। বিয়ের প্রায় 14 মাস পার হয়ে গেল। একদিন রাতের বেলায় বারান্দায় সিগারেট খেতে খেতে লক্ষ্য করলাম যে রাত্রি আমাকে দরজার ফাঁক দিয়ে দেখছে। আমি জিজ্ঞেস করলাম, ঘুমাও না কেন? সে হালকা করে হাসলো আর বলল, আপনি না এলে আমার ঘুম আসে না, জানি না কেন। মেয়েটার সহজ সরল স্বীকারোক্তি আমার ভেতরে কেমন যেন একটা চাপা যন্ত্রণা সৃষ্টি করলো। রাত্রি বারান্দায় এসে আমার পাশে দাঁড়ালো, চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। এতগুলো মাস পর খেয়াল করলাম রাত্রি অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালি জমেছে। দেখে মনে হয় যেন অনেক রাত সে ঠিক মতো ঘুমায় না। সে রাতের পর রাত কান্না করে। আমি মাঝে মধ্যে কান্নার শব্দও পাই, কিন্তু আমি তার কান্নায় কখনোই পাত্তা দেইনি আর দেইও না। রাত্রি যে আমার সাথে একেবারে সুখে নেই সে কথা আমার চেয়ে ভালো কে জানে। সেই রাতে রাত্রি আমার পাশে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। সেই সময়টায় মেয়েটার সহজ সরল চাহনি আমার বুকের ভেতর একটা ঝড় তুলেছিল। আর মনে মনে ভাবছিলাম আমি এক মস্ত বড় অপরাধী। বিয়ের আগে আল্লাহ পাক কেন প্রেম ভালোবাসা হারাম করেছে সেটা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারি। একটা মানুষ আমার জন্য এভাবে অপেক্ষা করে আর আমি তাকে দিন কি দিন এভাবে ভেঙে দিচ্ছি। ভেতরের ব্যথাটা প্রকাশ করলাম না, মুখ ঘুরিয়ে শুধু বললাম, ভেতরে যাও, ঠান্ডা লাগবে। রাত্রি মাথা নিচু করলো আর আস্তে করে বলল, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু চাই আপনি আমার সাথে রোজ রাতে একটু করে কথা বলবেন প্লিজ, না হলে যে আমার ভীষণ কষ্ট হয়। শব্দগুলো তীরের মতো এসে বিঁধল। আজ 14টা মাস ধরে সে একটা অভিযোগ আমাকে করলো না, উল্টো তার সাথে এত অন্যায় করার পরেও সে বলছে তার সাথে যেন রোজ রাতে একটু করে কথা বলি। আহারে বেচারি। রাত্রি ভেতরে চলে গেলেও আমি বারান্দায় দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ মনে হলো অঞ্জন আমাকে ছেড়ে গেছে, এটা আমি মানতে পারিনি। আর রাত্রি আমার দিকে তাকিয়ে থেকেও আমাকে পাচ্ছে না, এটা সে সহ্য করছে। অঞ্জনার সঙ্গে কাটানো প্রতিটা স্মৃতি একদিকে আর এই মেয়েটার সহজ সরল ভালোবাসা অন্যদিকে। মাঝখানে দাঁড়িয়ে আমি নিজের প্রতিচ্ছবি দেখলাম আমি একজন স্বার্থপর অতীতে আটকে থাকা মানুষ। সেদিন রাতে আমার প্রথমবারের জন্য মনে হলো যে সত্যি সত্যি আমি রাত্রির সাথে অন্যায় করছি। সেদিন রাতে আমি আর ঘুমোতে পারিনি। রাত্রির বলা কথাগুলো আমার বারবার কানের মধ্যে বাজছিল, শুধু আমার সাথে রোজ রাতে একটু কথা বলবেন প্লিজ। এই কথাটা বলার সময় ওর গলায় কোনো অভিযোগ ছিল না কোনো রাগ, অভিমান কিংবা দাবি, শুধু ছিল নিখাত কষ্ট, যেটা চেপে রাখতে রাখতে একটা সময় পরে মানুষ নিজেই ভেঙে পড়ে। আমি বারান্দা থেকে ঘরে ঢুকেও আলো জ্বালাইনি। অন্ধ
অন্ধকারেই বিছানার একপাশে শুয়ে পড়লাম। রাত্রি অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়েছিল। বুঝতে পারছিলাম সে জেগে আছে। তার নিঃশ্বাসের শব্দই বলে দিচ্ছিল তার চোখে ঘুম নেই। অনেকক্ষণ চুপচাপ থাকার পরে হঠাৎ করে অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করলাম, ঘুমাওনি এখনো? রাত্রি চমকে উঠে বলল, না। প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও কেন জানি কিছুই বলতে পারছিলাম না। দুজনের মধ্যেই প্রচন্ড নীরবতা। দুইজনেই বিছানার দুই প্রান্তে শুয়ে আছি, আর মনে মনে ভাবছি একই বিছানায় থেকেও আমরা দুজনে কত দূরে। এ দূরত্বের দেওয়ালটা তো আমিই তুলেছি। দিনের পর দিন মেয়েটাকে কষ্ট দিয়ে যাচ্ছি, অথচ আমার জায়গায় যদি অন্য কেউ হতো, মেয়েটাকে এই দিনগুলো দেখতে হতো না। এত সুন্দর মিষ্টি একটা মেয়েকে যে কেউ প্রাণ ভরে আগলে রাখতো। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো, আর মনে মনে বললাম, না, এভাবে হয় না। রাত্রির সাথে যতটা সম্ভব আমাকে সহজ হতেই হবে। সেই রাতের পর থেকে নিজেকে একটু একটু করে বদলাতে চেষ্টা করলাম। অফিস থেকে ফিরেই আর আমি সঙ্গে সঙ্গে বারান্দায় যেতাম না। ঘরে ঢুকেই আগে আমি হাত মুখ ধুয়ে নিতাম, তারপর রাত্রির দিকে তাকাতাম। সে সাধারণত রান্নাঘরেই থাকতো, চুলের গোছা বাঁধা আর চোখে ক্লান্তির ছাপ। কিন্তু চোখের ভিতরে এক ধরনের প্রশ্ন জেগে উঠত, আজও কি উনি আমার সাথে দূরত্ব বজায় রেখে চলবেন? আজও কি তিনি চুপচাপ থাকবেন? একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি রাত্রি বারান্দায় দাঁড়িয়ে আছে, চুল খোলা আর চোখ দুটো লাল। বুঝলাম সে কেঁদেছে। আমি সে বিষয়ে কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু বললাম, কি হয়েছে? অত্যন্ত হৃদয়স্পর্শী এই গল্পটার বাকি অংশ পেতে এই পেজে চোখ রাখুন। আপলোড হলে আমি পিন কমেন্টে লিংক দিয়ে দিব। ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ।